হ্যালো আগুন, কোথায় তুই? আগুন এক হাতে ড্রাইভিং করতে করতে উত্তর দিল, গাড়িতে, কলেজে যাচ্ছি। কোনো দরকার? নাইমা ডুকরে কেঁদে উঠল, উৎকণ্ঠিত গলায় বলল, এখনই আমাদের বাড়িতে চলে আয়। খুব বড় বিপদে পড়েছি রে, প্লিজ যত দ্রুত সম্ভব আমাদের বাড়িতে চলে আয়। আগুন কপাল কুঁচকে ফেলল, চিন্তিত ভঙ্গিতে বলল, বিপদ? কিসের বিপদ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আঙ্কেল আন্টি কোথায়? আম্মু আব্বু বাড়িতে নেই, নানু বাড়ি গিয়েছে। আমার নানু অসুস্থ। তুই তাদের সাথে যাসনি কেন? আর না গেলে এতক্ষণে তোর হসপিটালে থাকার কথা। তাহলে তুই বাড়িতে কি করছিস? নাইমা জোরে জোরে শ্বাস নিচ্ছে, তীব্র উত্তেজনা দিয়ে আমি ছটফট কণ্ঠে বলল, সকালে রেডি হয়ে হসপিটালে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, তখন কোথা থেকে এক গুন্ডা এসে আমার পিছু নিয়েছে। ছুরি নিয়ে এসে মারার হুমকি দিয়েছে। এখন বাড়ির সামনে মেন গেটের বাইরেই দাঁড়িয়ে আছে। আগুন, প্লিজ আমাকে বাঁচা। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি। গাড়ি ঘুরিয়ে নাইমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো আগুন। জ্যাম না থাকায় আধা ঘন্টার মধ্যেই পৌঁছে গিয়েছে। গাড়ি পার্ক করে ভেতরে প্রবেশ করল। বাড়ির দারোয়ান আগুনকে চেনেন, নাইমার সাথে কয়েকবার এখানে এসেছিল, তাই আর কিছু জিজ্ঞাসা করেননি। আগুন কয়েক কদম এগিয়ে পুনরায় পিছু ফিরে চাইল। দারোয়ানকে উদ্দেশ্য করে বলল, চাচা, বাড়ির আশেপাশে অপরিচিত কাউকে দেখেছিলেন কি? দারোয়ান পান খাওয়া লাল দাঁত বের করে হেসে বললেন, জি চাচা, ধন্যবাদ। আগুন ত্রস্ত পায়ে এগিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে ডোরবেল চাপ দিতেই নাইমা দরজা খুলে সহসা আগুনকে জড়িয়ে ধরল। নিজের সর্বোচ্চ শক্তি খাটিয়ে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরেছে। নাইমার কাছে আগুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। তড়িৎ বেগে নাইমার দুই বাহু চেপে ধরে নিজের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ভ্রু কুঁচকে চড়া গলায় বলল, নাইমা, কি করছিস এসব? ছাড় আমাকে। না, ছাড়বো না। ছেড়ে দিলেই তুই পালিয়ে যাবি। তুই জানিস না তোর ইগনোর আমি সহ্য করতে পারি না, তবু কেন এত যন্ত্রণা দিচ্ছিস আমাকে? আগুন জোর করে নিজের থেকে নাইমাকে ছাড়িয়ে নেয়, ধমকে বলল, পাগল হয়ে গিয়েছিস নাকি? কি করছিস? কি বলছিস কোনো খেয়াল আছে তোর? নাইমা উন্মাদের মতো বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি, আর সেটা তোর জন্য। আমাকে বিয়ে করবি কবে বল? চল আজকে আমরা বিয়ে করে ফেলি। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে সন্দেহী কণ্ঠে বলল, তোকে নাকি কোন গুন্ডা তাড়া করেছিল? সেটা কি মিথ্যে ছিল? আমাকে বাড়িতে ডেকে আনার জন্য মিথ্যে বলেছিস, তাই তো? নাইমা ভাবলেশীন ভাবে জবাব দিল, হ্যাঁ, মিথ্যা কথা বলে তোকে ডেকে এনেছি। মিথ্যা না বললে কি তুই আসতি? উল্টো আমি নিজ থেকে তোর কাছে গেলে ইগনোর করিস। সহসা আগুনের চোয়াল শক্ত হয়ে ওঠে। রাগে শরীরে গরম রক্ত টকবকিয়ে উঠছে। হাত দুটো মুঠো করে নেয়, তাতে দাঁত চেপে বলল, এরকম পাগলামোর মানে কি? তুই জানিস না এটা আমার কলেজ টাইম? নাইমা আগুনের কাছে এসে হাত বাড়িয়ে তার এক গাল ছুঁয়ে মোহনীয় কণ্ঠে বলে উঠল, তুই কেন বুঝতে পারছিস না? আমি তোকে খুব ভালোবাসি। একবার আমার হয়ে দেখ, তোকে আমার ভালোবাসার জাতা কলে মুড়িয়ে রাখবো। আগুন হাত সরিয়ে দেয়, রেগে গমগমে স্বরে বলল, কিন্তু আমি তোকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। তার জায়গা তুই কখনোই নিতে পারবি না। তোকে শুধু বন্ধু মনে করি, এর বেশি কিছু না। যদি চাস আমাদের বন্ধুত্ব ভেঙে না যাক, তাহলে এরকম আর কখনো করিস না। বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ালো। নাইমা পেছন থেকে আগুনের শার্টের কলার টেনে ধরে কাতর গলায় বলল, তুই আমার সাথে এমনটা করতে পারিস না। একবার আমার চোখের দিকে তাকিয়ে বল, তুই একটু আগে যা বলেছিস মিথ্যা বলেছিস। আগুন ঘুরে নাইমার দিকে রক্তিম চোখে তাকায়। নাইমা শুষ্ক ঢোক গিলে কলার ছেড়ে দিল। আগুন চোয়াল শক্ত করে গম্ভীর কণ্ঠে বলল, দ্বিতীয়বার আমার কলার ধরার সাহস করিস না, তাহলে এর পরিণাম খুবই খারাপ হবে। নাইমা আগুনের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে বলল, তুই যাকে ভালোবাসিস কে সে? কোথায় থাকে? ঠিকানা দে, আমি তাকে দেখব। সে কি আমার থেকে বেশি সুন্দরী, যার জন্য আমাকে মেনে নিতে পারছিস না? সে নিঃসন্দেহে তোর থেকে সুন্দর, একটু বেশি সুন্দর। তবে বাহ্যিক সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না। ভালোবাসার জন্য চাই সুন্দর একটা মন, যেটা তোর মধ্যে নেই। বললাম না, ঠিকানা দে, আমি তাকে দেখতে চাই। আগুন বিরক্ত হয়ে গম্ভীর কণ্ঠে বলল, তার ঠিকানা আমার বাড়িতেই। নাইমা খেপে উঠল, ঝাঁজ নিয়ে বলল, তোর বাড়িতে মানে? সেই মেয়ে তোর বাড়িতে কেন থাকবে?
আগুন মুখ ফসকে রাশভারী কণ্ঠে বলে উঠল, কারণ সে আমার বিবাহিতা স্ত্রী, আমার বিয়ে করা বউ, আমার অর্ধাঙ্গিনী, 3 কবুল পড়ে বিয়ে করা সহধর্মিনী। নাইমা চমকে ওঠে, বিস্ময় হয়ে তাকিয়ে থাকে নিষ্ঠুরতম আগুনের দিকে। ফ্যাল করে চেয়ে অবিশ্বাসের সুরে বলে, তুই বিয়ে করে ফেলেছিস? কবে, কখন, কোথায়? আমাকে জানাসনি কেন? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, জানানোর প্রয়োজন মনে করিনি, তাই জানাইনি। এখন তো জেনে গিয়েছিস, আমাকে যেতে হবে। অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করিস না, আসছি। আগুন চলে গেল। নাইমা দরজা ঘেঁষে ফ্লোরে বসে পড়ে, চিৎকার করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে ক্রোধান্বিত কণ্ঠে বলে উঠল, তোকে আমি ছাড়বো না আগুন। তোর জন্য আমি আজ পর্যন্ত বিয়ে করিনি। তোর কথা ভেবেই আমার দিন শুরু হয়, রাত কাটে, আর সেই তুই আমাকে এত বড় ধোঁকা দিলি। কিভাবে পারলি এমনটা করতে? তুই আমার ফিলিংস নিয়ে খেলেছিস, আমাকে কষ্ট দিয়ে তুই বউ নিয়ে ফুর্তি করে বেড়াবি, আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো? এরকমটা ভেবে থাকলে তুই ভুল ভাবছিস। যে যন্ত্রণা আমি পাচ্ছি, সেই একই যন্ত্রণা তোকেও ভোগ করতে হবে। ঘড়ি কাটা প্রায় দুপুরের কাছাকাছি। সূর্যের উত্তাপে সতেজতায় ঘেরা গাছের পাতাগুলো কেমন নেতিয়ে পড়েছে। নেই কোনো হিমশীতল বাতাস। পিচ ঢালা রাস্তাটা এতটাই উত্তপ্ত হয়ে আছে যেন মনে হচ্ছে কেউ জ্বলন্ত কয়লা সেখানে ঢেলে দিয়েছে। তীব্র গরমে কাঠফাটা রোদে কাজ করা পরিশ্রমী মানুষগুলোর গলা শুকিয়ে আসছে, তবুও তারা কেউ থেমে নেই। ক্ষুধা নিবারণের জন্য দুমুঠো ভাতের আশায় অক্লান্ত পরিশ্রম করে চলেছে। খোলা আকাশে কাকপক্ষী দেখা নেই। হয়তো তারা তীব্র রোদের উত্তেজনা থেকে বাঁচতে ছায়াময় আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছে। গাড়ি চালাতে চালাতে আশেপাশের এমন অনেক কিছুই অবলোকন করছে আগুন। আজকে আর কলেজে যায়নি। নাইমাদের বাড়ি থেকে বেরিয়ে সোজা নিজস্ব ফ্ল্যাটের উদ্দেশ্যে রাস্তা ধরেছে। মাথা গরম হয়ে গিয়েছে, রাগ হচ্ছে খুব। কিন্তু রাগটা কার প্রতি? নিজের ওপর, নাইমা, নাকি মোমের ওপর? কিছু বোধগম্য হচ্ছে না। রাগ নিয়ে কলেজে গেলে সেই রাগ স্টুডেন্টদের ওপর যদি ছাড়ে, তখন তো শুধু শুধু একটা সিন ক্রিয়েট তৈরি হবে। সেজন্য আজকে আর কলেজে গেল না। তবে আগুন এটা বুঝতে পারছে, বন্ধু বলে নাইমাকে এতদিন এতটা প্রশ্রয় দেওয়া উচিত হয়নি। আজকে তো বাড়াবাড়ি করার সীমা লঙ্ঘন করেছে। আগুনের এখন ভয় হচ্ছে। স্কুল লাইফ থেকে নাইমাকে চেনেও, নাইমার স্বভাব সম্পর্কেও ভালোই অবগত। নাইমা ভীষণ জেদি, একরোখা একটা মেয়ে। নিজের স্বার্থে সে সব কিছুই করতে পারে। মোমকে সাবধানে দেখে রাখতে হবে। নাইমার চোখে মোমকে পড়তে দেওয়া যাবে না। আগুনের শরীর ভীষণ ক্লান্ত লাগছে। বাসায় এসে ফ্রেশ না হয়ে বিছানায় গা এলিয়ে দিল। প্রচণ্ড মাথা ব্যথা করছে। হয়তো গরমের কারণেই এমনটা হয়েছে। আগুনের এত জলদি বাসায় আসায় মোম কিঞ্চিত অবাক হয়েছে। আগুনের ক্লান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে রান্নাঘরে চলে গেল। ফ্রিজ থেকে ঠান্ডা পানি আর লেবু বের করে শরবত বানিয়ে রুমে আসলো। আগুন উপুর হয়ে শুয়ে আছে। মোম নরম কণ্ঠে ডাকলো, শুনছেন? আপনার কি শরীর খারাপ লাগছে? একটু কষ্ট করে উঠুন না, এই শরবতটুকু খেয়ে নিন, ভালো লাগবে। আগুন কোনো প্রতিক্রিয়া দেখালো না, নড়লও না। যেভাবে যেমনভাবে শুয়েছিল তেমনভাবেই শুয়ে আছে। মোমের চিন্তা ভালো। চঞ্চল পায়ে কাছে গিয়ে আগুনের কপালে হাত দিয়ে চেক করলো। না, চিন্তার কোনো কারণ নেই। শরীর ঠান্ডায় আছে। মোম জানে প্রচণ্ড গরমেই মানুষের জ্বর চলে আসে। মোম পুনরায় মিহি কণ্ঠে ডেকে উঠল, মাস্টারমশাই, দয়া করে একবার উঠুন, শার্ট তো ঘামে ভিজে গিয়েছে, চেঞ্জ করে আসুন, ঠান্ডা লেগে যাবে। আগুন উঠে বসল। শরবতটুকু খেয়ে ফ্রেশ হতে চলে গেল। মোম বিছানায় বসে আছে। ফ্রেশ হয়ে এসে কথাবার্তা ছাড়াই মোমের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। মোম চৌকিতে তাকালো। আগুন মোমের হাত দুটো টেনে মাথায় রাখল। মোম অবাক হয়ে তাকিয়ে আছে আগুনের মুখের দিকে। আগুন ভ্রু কুঁচকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, মাথা ব্যথা করছে। ব্যাস, আর কিছু বলতে হলো না। মোম বুঝে নিল। পেরব হাতে আলতো করে আগুনের চুল চেনে দিচ্ছে। কিছু মুহূর্ত অতিবাহিত হওয়ার পর মোম মৃদু স্বরে বলল, আজকে এত তাড়াতাড়ি চলে আসলেন যে? আগুন গম্ভীর কণ্ঠে জবাব দিল, ভালো লাগছিল না, তাই চলে এসেছি। মোম চুলের ভাঁজে আঙুল চালিয়ে ব্যগ্র কণ্ঠে বলে উঠল, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি কোনো বিষয় নিয়ে চিন্তিত। কলেজে কোনো সমস্যা হয়েছে কি? আগুন ভরাট কণ্ঠে বলল, না, আমি চিন্তিত, আর না কলেজে কোনো সমস্যা হয়েছে।
আপনি তো এই সময় বাসায় আসেন না, সেই জন্য জানতে চেয়েছি। তেমন বিশেষ কোনো কারণ নেই, এমনিতেও আজকে মাত্র একটা ক্লাস ছিল। খাবার খেয়ে শুলে ভালো হতো, চলুন আগে খেয়ে নেবেন। এখন খেতে ইচ্ছে করছে না। রান্না শেষ করে ফেলেছো? জি, আজকে তাড়াতাড়ি রান্না বসিয়েছিলাম। রান্না ছাড়া আমার তো আর কোনো কাজ নেই, টিভি দেখতেও ভালো লাগছিল না আমার। আগুন গমগমে গলায় বলল, সারাক্ষণ যেহেতু বসেই থাকো, কোনো কাজ পাও না, তাহলে বসে বসে একাডেমির বইগুলোও তো পড়তে পারো। পরীক্ষার যে দিন ঘনিয়ে আসছে সেদিকে খেয়াল আছে? বই কোথায় পাবো? আগুন হতভম্ব হয়ে গেল। রাশভারী কণ্ঠে বলল, গত বৃহস্পতিবারে না তোমাদের গ্রামের বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে তোমার একাডেমির প্রয়োজনীয় যাবতীয় বইগুলো এনে দিয়েছিলাম, এরই মধ্যে ভুলে গেলে? মোম থমথমে খেয়ে যায়। গোমরা মুখে উত্তর দিল, ও হ্যাঁ, মনে ছিল না। তুমি খেয়ে নিও, আমি একটু ঘুমোবো। আমি একা একা খাবো, আপনি খাবেন না? বললামই তো, খেতে ইচ্ছে করছে না। মোম ঠোঁট উলচে বলল, তাহলে আমিও খাবো না, আমারও একা একা খেতে ভালো লাগে না। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল, কিছু বলল না। মোমের চুল টানায় বেশ আরাম লাগছে। চোখ দুটো বন্ধ করে নিল। কখন যে ঘুমিয়ে পড়েছে চারি পেল না। আগুনের থেকে সাড়া না পেয়ে মোম তার দিকে তাকায়। ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। বুঝতে পারল আগুন ঘুমিয়ে পড়েছে। মোমের মায়া হলো। আজকে হয়তো মানুষটা বেশি ক্লান্ত ছিল, তাই তো অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। মোম কোল থেকে আগুনের মাথা সরিয়ে দেয়নি, সেভাবেই বসে রইল। মোম এক হাত দিয়ে আগুনের গাল ছুঁয়ে দিল। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল স্বামীর মুখের দিকে। বিয়ের বাদ্য বাজাও রে, খুশির সানাই বাজাও রে, আমি তো আইসা পড়ছি, ওই দেখো। বাইরের কোলাহলপূর্ণ বাদ্যযন্ত্রের শব্দ আর কারো চেঁচামেচির আওয়াজ কর্ণগোচর হতেই গুলটের মেজাজ খারাপ হলো। স্ত্রীকে ডেকে চিৎকার করে বললেন, রামুর মা, কোথায় গেলে তুমি? এত শব্দ কিসের? একটু দেখো তো। গুলটে বসে বসে সিগারেট ফুঁকছেন। সিগারেটে এক টান দিয়ে সেটার বিষাক্ত ধোঁয়া ঠিকমতো ছাড়তেও পারেননি। তখনই স্ত্রী আর্তচিৎকার ভেসে আসে কানে। গুলচে হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে আসেন। স্ত্রীর কাছে গিয়ে উদ্বেগ সমেত জানতে চাইলেন, কি হয়েছে? ওগো রুমুর বাবা, সর্বনাশ হয়ে গিয়েছে গো। ওগো আমাদের কি হবে গো? গুলটে দাঁতে দাঁত চেপে চমকে বললেন, সারের মতো চিৎকার করছো কেন? খেয়ে খেয়ে কি শরীরে চর্বি জমে গিয়েছে? অনেক দিন ধরে আমার হাতের মার খাও না, সেজন্য গলার আওয়াজ বেশি বড় হয়ে গিয়েছে। গুলটের স্ত্রী অভিমানী কণ্ঠে বললেন, তুমি আমাকে খাবারের খোঁটা দিচ্ছ? পরক্ষণে রাগ নিয়ে চেঁচিয়ে বললেন, আরে বউ, রাগ করছো কেন? তুমি জানো না, যখন তোমার প্রতি আমার ভালোবাসা বেশি উপচে পড়ে তখন আমি রেগে যাই, ধমকে কথা বলি। দমে গেলেন গুলচে। শুষ্ক ঢোক গিরে মেকি হেসে বলেন, আমি তোমাকে পচা পান্তার ভাতের মতো ভালোবাসি, যার ঘ্রাণ বিয়ের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত সহ্য করছি। যতদিন বেঁচে থাকি সেই ঘ্রাণ সহ্য করতে বেঁচে থাকতে হবে। মাঝে মাঝে তো মনে হয় এই পচা ঘ্রাণ আমার প্রাণনাশের কারণ হবে। গুলটের স্ত্রী ফুঁসে উঠে বলেন। গুলটে চটজলদি উত্তর দিলেন, উফ, বুঝতে পারছো না কেন? তুমি তো আমার বুকে চেপে বসে আছো। সেটাই বললাম, বর্তমান ছেলে মেয়েদের ভাষায় যাকে বলে ট্রু লাভ। গুলটের স্ত্রী পাল্টা কিছু বলবেন তার আগেই পেছন থেকে কারো গমগমে গলার আওয়াজ ভেসে আসে, আরে গুলটে কাকু, এটা কেমন ব্যবহার? বাড়িতে নতুন জামাই এসেছে, কোথায় বরণ করে আদর আপ্যায়ন করবে তা না করে আপনারা দুজন মিলে ঝগড়া করছেন, তাও মেয়ের জামাইয়ের সামনে। আর এদিকে জামাই বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, সেদিকে খেয়াল আছে? লজ্জা হওয়া দরকার আপনাদের। আয়মানের উচ্ছ্বসিত কণ্ঠে গুলটে ঘুরে তার দিকে তাকালেন। ভ্রু কুচকে দাঁতে দাঁত চেপে বলেন, অসভ্য ছেলে, তোকে না বলছি আমার বাড়ির আশেপাশে ঘেসবি না, এখানে কেন এসেছিস? আয়মান তার ফোনে চলমান বাদ্যযন্ত্রের আওয়াজ বন্ধ করিল। তারপর বেশ ভাব নিয়ে বাঁকা হেসে বলল, হিসাব মেটাতে এসেছি। সেদিনের কথা ভুলে গিয়েছেন নাকি? ভুলে গেলেও সমস্যা নেই, মনে করিয়ে দেওয়ার জন্য আমি তো আছি। বেয়াদব ছেলে, তোর মতো গিটগিটেকে ভুলে যাব প্রশ্নই আসে না। লাঠির বাড়ি না খেয়ে চাইলে এক্ষুনি এখান থেকে চলে যা। আয়মান হু হু করে হেসে ওঠে, ফিচের গলায় বলল,
ভুলে যাননি শুনে খুশি হলাম। আমাকে মারার আগে একবার এদিকে তাকিয়ে তো দেখুন। বলে আয়মান দরজার কাছ থেকে দূরে সরে গিয়ে দাঁড়ালো। দরজার বাইরে তাকাতেই গুলটের চোখ কপালে উঠে গেল। বিস্ময় চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে। এ কি দেখছেন তিনি? তার মেয়ে রুমু বউ সাজে দাঁড়িয়ে আছে, আর তার পাশেই বরবেশে দাঁড়িয়ে আছে গুলটের মদখোর ভাতিজা। আয়মানের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠলেন, এসব কি ধরনের রসিকতা? আমার মেয়ে আর ভাতিজার বর বউ সেজে আছে কেন? আয়মান ঠোঁট কামড়ে হেসে ভাবলেশীন গলায় বলল, বর বউ সেজে থাকেনি, ওরা আইনগত স্বামী স্ত্রী। গুলটে খ্যাপা স্বরে বললেন, আমাদের পারমিশন ছাড়া তুই ওদের বিয়ে দিয়ে দিলি? আমি এই বিয়ে মানি না। আপনার মানা না মানাতে কিছু এসে যায় না, আইনগত প্রমাণ আছে। রুমু দৌড়ে এসে গুলটেকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। বাবা, আমি তোমার এই মদখোর ভাতিজিকে মেনে নিতে পারবো না। আয়মান আমাকে বাধ্য করেছে বিয়ে করতে। মেয়ের মাথায় হাত দিয়ে গুলটে গম্ভীর কণ্ঠে বলেন, ও হতচ্ছাড়া বলল, আর তুই বিয়ে করে নিলি? ও তোকে কিভাবে বাধ্য করেছে? রুমু ফুট করে বাবাকে ছেড়ে দিল। থমথমে কণ্ঠে বলল, না না, আয়মান আমাকে বাধ্য করেনি, আমি নিজে ইচ্ছেতেই বিয়েটা করেছি। গুলটে সন্দেহী কণ্ঠে বলেন, এক্ষুনি তো বলছি ও তোকে বিয়ে করতে বাধ্য করেছে। আয়মান মিটমিটি হাসছে, মনে মনে বলল, কি বলে বাধ্য করেছি সেটা তো আপনার মেয়ে মুখ ফুটে বলতে পারবে না। গুলটে কাকু, আপনার মেয়ে মোটেই সাধু নয়। রুমু আরেক ছেলের সাথে রিলেশনে জড়িয়ে কিছু ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছিল। তার একটা ছবি আয়মানের কাছে ছিল। সেই ছবি পাবলিক করার ভয় দেখিয়ে বিয়েটা দিয়েছে। তাছাড়া গুলটের ভাতিজা রিমন নেশা করলেও মেয়ে ঘটিত কোনো ব্যাপার তার সাথে নেই। রিমন রুমুকে পছন্দ করত, নেশাখোর বলে সাহস করে সেই কথা রুমুকে বলতে পারেনি। আয়মান তাকে বলেছে বিয়ে করলে নেশা করা ছেড়ে দিতে হবে। রিমন মেনে নিয়েছে তার কথা। আয়মান মূলত গুলটে কাকুকে শিক্ষা দেওয়ার জন্যই রুমুর বিয়েটা রিমনের সাথে দিয়েছে। আয়মান থমকে বলল, আহা, এসব কথা এখন বলে কী লাভ? যা হবার তা হয়ে গেছে। এখন যান, মেয়ে জামাইকে ঘরে নিয়ে বাসরের ব্যবস্থা করুন। রিমন গুলটের কাছে এসে শটান হয়ে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলল, ও গুলডে কাকু, এমন করছেন কেন? আমাদের মেনে নিন। মদ খাই, জুয়া খেলতে পারি, তাই বলে কিন্তু আমি খারাপ ছেলে না। চিন্তা করবেন না, আপনার মেয়েকে সুখেই রাখবো। শুধু যৌতুক স্বরূপ আপনার টাকায় মদ খাবো, এর বেশি আপনার একটা টাকাও খরচ করব না। পাক্কা প্রমিস? গুলটে রেগে কিছু বলতে চাইলেন, তার আগে আয়মান দাঁতের দাঁত চেপে বলল, দুলামিয়া কথার নড়চড় আমি পছন্দ করি না। আমাদের কি ডিল হয়েছিল মনে আছে তো? জি ভাই, মনে আছে। দ্যাটস গুড। তা বউকে সামলে রাখতে পারবে তো? তেরামি করলে মাঝে মধ্যে তোমার শ্বশুরের মতো উত্তম মাধ্যম দেব, বুঝতে পেরেছো? রিমনের চোখ দুটো চকচক করে উঠল। কৃতজ্ঞতা স্বরূপ বোকা বোকা হাসি দিয়ে বলল, খুব পারবো ভাই। আচ্ছা, আমি তাহলে এখন আসি। ভাই, আমার এত বড় উপকার করলেন, আর কিছু না খেয়েই শুকনো মুখ চলে যাবেন? এক গ্লাস শরবত অন্তত খেয়ে যান। আয়মান বিদ্রুপ হেসে বলল, তোমার মনে হয় তোমার শ্বশুর আমাকে কিছু খাওয়াবেন? শরবত তো দূরের থাক, এক গ্লাস সাদা পানিও খাওয়াবেন না। রিমন মুখ কালো করে বলল, ঠিক বলেছেন, আমার টাকা থাকলে আমি নিজেই আপনাকে খাওয়াতাম। তবে আপনি খুব ভালো মানুষ ভাই। দোয়া করি আপনার জীবনে ভালো কোনো মেয়ে আসুক। আয়মান চোয়াল শক্ত করে দাঁতের দাঁত চেপে বলল, আর পাম দিস না ভাই, এত পাম দিলে কখন জানি ফেটে যায়। পরক্ষণেই ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে বলল, আজ আর রাতে ঘুম আসবে না রে। যতবারই চোখ বন্ধ করব ততবারই আজ যে তোদের বাসর সেই কথা স্মরণ হবে। দেশ স্বাধীন হয়ে কী লাভ? স্বাধীন দেশে বসবাস করেই বা কী লাভ হয়েছে? অন্যের বিয়ে দিয়ে বাসরের ব্যবস্থা পর্যন্ত করে দিতে পারছি, অথচ নিজের বাসরের ব্যবস্থা করতে পারছি না। আজ রাতে হবু বউকে খুব মিস করব। আঁকাবাঁকা কাঁচামাটির রাস্তা দিয়ে ছন্ন ছড়া মানুষের মতো হেঁটে চলেছে এক নারী। বুকে তার অসহ্য যন্ত্রণা। দিকশূন্য হয়ে কোন দিকে যাচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই কোনো নির্দিষ্ট গন্তব্য। হাঁটতে হাঁটতে বড়সড় এক ঝিলের কাছে এসে থামল।
জায়গাটা অত্যন্ত নিরিবিলি, আশেপাশে কোনো মানুষ নজরে আসছে না। ঝিলের আইলগুলোতে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো, গাছগুলো খুবই ছোট ছোট, দেখে মনে হচ্ছে কিছুদিন আগে লাগানো হয়েছে। ঝিলটিও দেখতে নতুন মনে হচ্ছে। ঝিলটির একপাশে অল্প বিস্তর জায়গা নিয়ে সবজির বাগান রয়েছে। সবজির গাছগুলো নিজস্ব শাখা প্রশাখার বিস্তার ঘটিয়ে চারপাশে বেড়ে দেওয়া নেটের জাল আঁকড়ে ধরেছে। ঝিলের মধ্যে থাকা স্বচ্ছ পানিতে কিছু সংখ্যক মাছ ভেসে উঠে লাফিয়ে লাফিয়ে পুনরায় স্বচ্ছ পানির অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে। ঝিলের একপাশে দাঁড়িয়ে এই সকল বিষয়গুলো অবলোকন করে চলেছে নাইমা। কয়েক কদম এগিয়ে মাঝামাঝি সাইজের কিঞ্চিত বাঁকানো একটা নারকেল গাছের সামনে এসে দাঁড়ায়। গাছটির সাথে হেলান দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। লম্বা শ্বাস টেনে চোখ দুটো বন্ধ করে নেয়। মুহূর্তে অক্ষিকঠোর ভরে ওঠে জলে। চোখের সামনে ভেসে ওঠে আগুনের মুখ। কানে বাজতে থাকে আগুনের বলা সেই তিক্ত যন্ত্রণাদায়ক বাক্য। নাইমা সহ্য করতে পারছে না, কিছুতেই পারছে না। মাথায় যন্ত্রণা হচ্ছে, বুকটা উঠছে। বুকের মধ্যে আগুন নামক বেইমানের জন্য আগুন জ্বলছে দাউ দাউ করে। নাইমা চোখ খুলে উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে ওঠে। দুহাতে মাথার চুলগুলো মুঠো করে খামচে ধরে। ঠাস করে হাঁটু ভেঙে বসে পড়ল নিচে। একটা গাছের শিকড় হাঁটুর নিচে পড়ায় বেশ ব্যথা পেল। নাইমা পাত্তা দিল না। বুকের ভেতর যে ব্যথার সৃষ্টি হয়েছে তার কাছে এই ব্যথা নিতান্তই তুচ্ছ। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। জোরে জোরে শ্বাস টেনে কান্না মিশ্রিত গলায় ক্রোধ নিয়ে বলে উঠল, তুই কেন আমাকে বুঝতে পারলি না আগুন? আমি কি দেখতে খুব খারাপ? আমি কি দেখতে অসুন্দরী? কেন আমাকে ভালোবাসলি না? কেন আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করলি? কেন আমার বুকের গহ্বরে খোদাইকৃত তোর নামটা দেখতে পারলি না? কেন এইভাবে আমাকে কষ্ট দিলি? নাইমা চিৎকার করে কান্না করছে আর আকাশের দিকে তাকিয়ে আগুনের বিরুদ্ধে কত শত অভিযোগ জানাচ্ছে। তখনই ধীর গতিতে এগিয়ে এসে কেউ নাইমার পেছনে দাঁড়ালো। আগন্তুক একটু হাত নাইমার কাঁধে রেখে মৃদু আওয়াজে জিজ্ঞেস করলো, হে কি ডক্টর নাইমা, আপনি হাঁটু মুড়ে মাটিতে বসে আছেন কেন? এভাবে বসে থাকলে পা ব্যথা করবে, উঠুন। নাইমা চমকে ওঠে, হাত দিয়ে চোখের পানি মুছে দ্রুত উঠে দাঁড়ায়। পিছন ফিরে আগন্তুককে দেখে ভ্রু কুঁচকে পেল। গম্ভীর কণ্ঠে বলল, মিস্টার রাফি, আগুনের কলিগ রাইট? আপনি এভাবে কি করছেন? রাফি কিঞ্চিত হেসে পড়ল। মাঝে মাঝে আসি এইদিকে, নতুন ঝিল কাটা হয়েছে, ভাবলাম এসে দেখে যাই। এসে ভালোই হলো, আপনার সাথে দেখা হয়ে গেল। নাইমা কিছু না বলে চলে যাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হয়। রাফি পেছন থেকে হাত টেনে ধরে। নাইমা চোয়াল শক্ত করে কঠিন দৃষ্টিতে তাকায়। রাফি হাত ছেড়ে দেয়। মেয়েকে হেসে বলল, সরি, এখনই চলে যাচ্ছেন কেন? চলুন ওইদিকে কিছুক্ষণ বসে গল্প করি। নাইমা ঝাঁঝালো গলায় বলল, আমার গল্প করার মুড নেই। আপনারা চোখ মুখ কেমন শুকনো লাগছে, দেখে মনে হচ্ছে কান্না করছেন। আপনি কি সত্যি কান্না করছিলেন? নাইমা এদিক ওদিক নজর ফেরায়। নিজের দুর্বলতা কখনো কাউকে দেখাতে ইচ্ছুক নয় সে। লম্বা শ্বাস টেনে ভারী কি গলায় বলল, তেমন কিছু না, মন মেজাজ ভালো নেই, তাই মাইন্ড ফ্রেশ করার জন্য এখানে এসেছি। রাফি গম্ভীর দৃষ্টিতে নাইমার দিকে চেয়ে বলল, ভালো, তবে আমি চাই আপনি আরও কাঁদুন, কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলুন। নাইমা কপাল কুঁচকে ফেলল। রাশভারী কণ্ঠে বলে উঠল, সিরিয়াসলি? আপনি চান আমি যেন কান্না করি? কেন চান শুনি? রাফি মুচকি হেসে জবাব দিল, কান্না করলে যে আপনাকে কতটা সুন্দর লাগে সেটা আপনি হয়তো নিজেও জানেন না। ফোলা ফোলা চোখ, হালকা লাল হয়ে যাওয়া উঁচু নাক, যখন চোখের পানির কণাগুলো থুতনিতে এসে জমা হয় তখন দেখতে কি মিষ্টি লাগে আপনাকে। নাইমা ভ্রু কুঁচকে চড়া গলায় বলল, এভাবে কাঁদতে আপনি আমায় কখনো দেখেছেন? হ্যাঁ। কোথায় দেখেছেন? কবে দেখেছেন? রাফি মৃদু হাসল। মোহনীয় কণ্ঠে বলল, রোজ দেখি, তবে সেটা আমার কল্পনায়। আপনি আমাকে কল্পনা কেন করেন? ভালো লাগে তাই। নাইমার মেজাজ খারাপ হলো। তাতে দাঁত চেপে বলল, আপনার কেন আমাকে ভালো লাগে? ভালো লাগার তো কোনো কারণ দেখছি না। কোনো কারণ ছাড়াই আমার আপনাকে ভালো লাগে। কেন লাগে সেটার কারণ আমি নিজেও জানি না। অদ্ভুত মানুষ তো আপনি। বিনিময়ে রাফি মুচকি হাসল। নাইমা ফের হতাশ কণ্ঠে বলল, অদ্ভুত মানুষ তো আপনি। আপনার আমাকে ভালো লাগে তাও কোনো কারণ ছাড়াই, অথচ যার চোখে ভালো হতে চাইলাম
যাকে নিজের সবটা ভাবতাম সেই পাশের মানুষটাই আমাকে বুঝলো না। রাফি বুঝতে পারল না, কণ্ঠ খাদে এনে প্রশ্ন করল, আর কথা বলছেন, কে সেই মানুষটা যে আপনার মতো সুন্দরী রমণীকে প্রত্যাখ্যান করে? নাইমা তাচ্ছিল হেসে বলল, আছে এমন একজন যার কাছে আমার অনুভূতির কোনো মূল্য নেই, বেঈমান একটা। রাফির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে পুনরায় বলল, আমি সুন্দর হলেও সেই পাষাণ মানুষটা কেন আমাকে গ্রহণ করলো না? সেটা আমি কিভাবে জানবো? সবার তো ভালো লাগা এক না, না সবার সব কিছু ভালোও লাগে না। নাইমা দীর্ঘশ্বাস ছাড়ল। রাফি কিচেনে গলায় বলল, ঝিল কি সম্পূর্ণভাবে ঘুরে দেখেছেন? দেখে থাকলে চলুন বাড়ি ফেরা যাক। না, সম্পূর্ণটা ঘুরে দেখিনি, এখন আর দেখতে চাইও না। তাহলে চলুন। নাইমার সাথে পাশাপাশি হাঁটতে দারুণ লাগছে রাফির কাছে। যতদিন ধরে নাইমাকে চিনে আজ প্রথম এতটা কাছাকাছি দুজন। রাফির কাছে আজ দিনটা অন্যরকম লাগছে। প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে সময়টুকু উপভোগ করতে লাগলো সে। আগুন সচরাচর অসুস্থ হয় না, ফিটনেস বডিওয়ালা শরীরটা সবসময় চাঙ্গা থাকে, হবে নাই বা কেন। আগুন তার শরীরের দিকে অনেক যত্নশীল, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, যথেষ্ট গোছানো মানুষ সে। অথচ দুপুরে বাসায় ফেরার পর সন্ধ্যার দিকে গা কাঁপিয়ে জ্বর চলে আসতো। ঘুমিয়ে পড়েছিল বলে দুপুরে খেতেও পারেনি, মুখ নিজেও খায়নি। আগুনের মাথাটা কোলে নিয়ে বিকেল পর্যন্ত বসেছিল। যখন আগুনের ঘুম ভেঙেছে, ঢুলো ঢুলো চোখে চেয়ে মোমকে পরখ করছিল। ঘুমানোর আগে মোমকে যেভাবে বসে থাকতে দেখেছিল সেভাবে বসে থাকতে দেখে বুক কুঁচকে ফেলল। পাশে থেকে উঠে বসে একটা হাত মোমের গালে রেখে শান্ত কণ্ঠে শুধালো, তুমি এতক্ষণ এভাবেই বসেছিলে? জি। আগুন হতভম্ব হয়ে গেল। কে বলেছিল এভাবে বসে থাকতে? এতক্ষণ এভাবে বসে থাকতে পা ব্যথা করেনি? জি, আমি ঠিক আছি। খেয়েছিলে? মোম মাথা নিচু করে নিল, মিনমিন করে বলল, জি না। আগুন চোয়ার শক্ত করে কঠিন গলায় বলল, খাওনি কেন? প্রায় মাগরিবের কাছাকাছি সময়। আপনিও তো খাননি। আমার সাথে তোমার তুলনা করো? একে তো চুনোপুটির মতো শরীর, তার উপর তুমি না খেয়ে বসে আছো। এতক্ষণ না খেয়ে থাকলে শরীর খারাপ করবে না? এমনিতেই তোমাকে নিয়ে টেনশনে আছি। কি চাও আমি মরে যাই? এতক্ষণ আগুনের কথাগুলো গাল ফুলিয়ে শুনছিল মোম, কিন্তু শেষের কথায় মোমের বুকে ধক করে উঠল। চমকে তাকায় আগুনের দিকে। মোমের গালে রাখা আগুনের হাতটা সরিয়ে নিজের পেলব এক হাত আগুনের দাড়িযুক্ত গালে রেখে আতঙ্কিত গলায় বলে উঠল, এসব কি বলছেন আপনি? মারা যাওয়ার কথা কেন বলছেন? আপনি আসার আগে নুডলস রান্না করে খেয়েছিলাম, সেজন্য তেমন একটা খিদে পাইনি। আবার একা একা খেতেও ইচ্ছে করছিল না। খাইনি বলে আপনি মরার কথা বলবেন? আগুনের চোখ দুটো জ্বলছে, মাথা ব্যথা করছে না। ঘুমানোর জন্য মাথা ব্যথা কমে গিয়েছে, তবে মাথাটা প্রচণ্ড ভার ভার লাগছে। শরীরও কেমন অসাড় হয়ে আসছে। মোমের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, মরার কথা বলা এত ভয় পাওয়ার কি আছে? এমনিতেই আমি তোমার থেকে বয়সে অনেক বড়, প্রায় তোমার বয়সের দ্বিগুণ বয়স আমার। হিসেব অনুযায়ী তোমার আগে আমি মরে যাব, তখন কি করবে তুমি? মোমের বুক কেঁপে উঠে। তখন থেকে কি অদ্ভুত কথাবার্তা বলে চলেছে মানুষটা। এসব বলার মানে কি? আগুন কি বুঝতে পারছে না মোমের কষ্ট হচ্ছে? মোম ফুপিয়ে কেঁদে উঠল, ব্যগ্র গলায় বলল, দয়া করে বারবার মরার কথা বলবেন না। কি হয়েছে আপনার? আজকে বাসায় ফেরার পর থেকে কেমন মন মরা হয়ে আছেন। কিছু জিজ্ঞেস করলে বলছেন সব ঠিক আছে, তাহলে এমন কথা বলার মানেটা কি? আগুন শীতল গলায় বলল, আরে কান্না করার কি হলো? আমি এত কিছু ভেবে বলিনি। তুমি দেখছি সিরিয়াস হয়ে গিয়েছো। আমি বললেই কি মরে যাব? আর না বললে কি সারা জীবন বেঁচে থাকতে পারবো? মোম নাক টেনে টলমল চোখে চেয়ে মায়া ভরা কণ্ঠে বলল, আল্লাহ যখন নিয়ে যাবেন নিবেন, তাই বলে আপনি কেন বারবার মৃত্যুর কথা বলবেন? আপনি জানেন না আপনার মরার কথা বলে মোম কষ্ট পায়? আপনি কি চান মোম কষ্ট পাক? শরীর খারাপ নিয়েও মোমের কথায় এক পেশে হাসল আগুন। মোমের স্নিগ্ধ মুখশ্রীর দিকে চেয়ে শান্ত গলায় বলল, জি না, আমি চাই না আমার মন কষ্ট পাক। আচ্ছা আর বলবো না, আমার শরীরটা অবশ অবশ লাগছে, উঠে যেতে ইচ্ছে করছে না। তুমি খাবারগুলো রুমে নিয়ে আসো, এখানেই খাবো। আগুনের কথায় মোম খুশি হলো, তবে আগুনের শরীর খারাপের কথা শুনে খুশিটা দীর্ঘস্থায়ী হলো না। কপালে হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে বলল, কপাল তো হালকা গরম গরম লাগছে, জ্বর আসবে নাকি?
আগুন মোমের নাক টেনে ফিচেল হেসে বলল, গরমের কারণে হয়তো গরম হয়ে রয়েছে। তুমি চিন্তা করো না, ক্ষুধা পেয়েছে তো, খাবার দিবে না? মোম সহসা জিভ কাটল। চঞ্চল পায়ে দ্রুত ছুটল রান্নাঘরের দিকে। হাত চালিয়ে ঝটপট খাবারগুলো গরম করতে লাগলো। এই ফাঁকে আগুন গিয়ে অল্প সময় নিয়ে গোসল করে আসতো। যদিও সকালে গোসল করে কলেজে যায়, তবে আজকে বাসায় এসে ফ্রেশ না হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিয়েছিল। ঘামযুক্ত ভেজা শার্ট এতক্ষণ শুকিয়ে গিয়েছে। শরীরে বাইরের কিঞ্চিত ধুলাবালি লেগে আছে। তার উপর নাইমা তখন এইভাবে জড়িয়ে ধরেছিল, তাই এখন গোসল করা আবশ্যক। মোম খাবার নিয়ে এসে দেখে আগুন ভেজা চুল মুছছে। খাবারগুলো বিছানায় রেখে আগুনের পাশে এসে গোমরা মুখে বলল, এই সন্ধ্যার সময় কেন গোসল করেছেন? ঠান্ডা লেগে যাবে না? এমনিতেই তখন গা গরম দেখেছি আমি। আমি সহজে অসুস্থ হই না, কথা না বাড়িয়ে খাবার দাও। মোম একটা প্লেটে খাবার বেড়ে আগুনকে দিল। আগুন ভ্রু কুঁচকে বলল, তোমার জন্য প্লেট কোথায়? তুমি খাবে না? পরে খাবো। চুপ, কোনো কথা না। এতক্ষণ না খেয়ে আছো, আবার এখন বলছো পরে খাবে? মোম উঠে গেল। আগুন পেছন থেকে ডেকে ওঠে। কোথায় যাচ্ছ? মোম গাল ফুলিয়ে বলল, প্লেট আনতে। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, আনতে হবে না, এদিকে আসো। মোম গুটি গুটি পায়ে এগিয়ে যায়। আগুনের ভরাট স্বর। বসো। মোম বসল। আগুন ভাত মেখে এক লোকমা মোমের মুখে সামনে ধরল। মোম অবাক হয়ে চেয়ে থাকে। আগুন থমকে বলল, হা করে তাকিয়ে আছো কেন? খাও, আমিও তো খাবো নাকি? মোম খেয়ে নিল। মোম রান্না মোটামুটি ভালোই পারে। মুরগির ঝাল ঝাল কষা মাংসটা দারুণ হয়েছে। আগুন তৃপ্তি করে খেলো। খাওয়া শেষে আগুন আবার বিছানায় শুয়ে পড়ল। কি ব্যাপার, আজকে শরীরটা এমন লাগছে কেন? এত ঘুম পাচ্ছে কেন? বিষয়টি আগুনের বোধগম্য হলো না। আগুন চোখ দুটো বন্ধ করে নিল। আধ ঘন্টা পরই মাগরিবের আজান শোনা গেল। মোম নামাজ পড়ে এসে আগুনকে ডাক দিল। আগুন কেমন গুটিসুটি হয়ে শুয়ে আছে। সাড়া না পেয়ে হাত ঝাঁকিয়ে ডাকল। প্রচণ্ড গরম হয়ে আছে হাত। মোম তুরন্ত হাত বাড়িয়ে কপাল রাখল। অমনি চমকে উঠল। গায়ে এত গরম হয়ে আছে কেন? দ্রুত ফার্স্ট এড বক্স নিয়ে এসে থার্মোমিটার দিয়ে জ্বর মেপে নিল। থার্মোমিটারের গায়ে দৃশ্যমান নম্বরে লেখাটা চোখে পড়তেই ঘন পাপড়িযুক্ত নয়নজোড়া বড় বড় হয়ে গেল। 104 ডিগ্রি জ্বর। ব্যাস, তারপর থেকেই মোম শান্তি পাচ্ছে না। আগুনের বলা তখনকার কথা আর এখনকার অবস্থা দেখে কণ্ঠ ফুঁড়ে কান্না বেরিয়ে আসতে চাইছে, চেয়েও আটকাতে পারছে না। কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল, তাহলে হুট করে জ্বর কোথা থেকে আসতো? মোমের চিন্তা বাড়ল। কি করবে কিছুই বুঝতে পারছে না। বাড়িতে গিয়ে ফোন করবে? মোম আগুনকে ডাকতে লাগলো। শুনছেন? আগুন চোখ খুলতে পারছে না। অনেক কষ্টে চোখ খুলে মিহি কণ্ঠে বলল, কিছু বলবে? মোম কাঁদো কাঁদো মুখে বলল, আপনার তো জ্বর এসেছে, তখন কি দরকার ছিল গোসল করার? বাসায় জ্বরের ওষুধ আছে। আগুন বিছানায় ভর দিয়ে উঠে বসল। ক্লান্ত গলায় বলল, বক্সটা আমার কাছে দাও, আর এক গ্লাস পানি দাও। মোম দিল। আগুন বক্স থেকে দুটো নাপা ট্যাবলেট বের করে খেয়ে নিল। পুনরায় বিছানায় গায়ে এলিয়ে দিল। কিরো স্বরে বলল, বাড়িতে কাউকে জানিও না, শুধু শুধু টেনশন করবে। মেডিসিন খেয়েছি, আশা করি ঘন্টা 2 পরে জ্বর ছেড়ে দেবে। আগুন নিষেধ করেছিল বলে মোম বাড়িতে ফোন করে কাউকে জানায়নি। তবে রাতে জ্বরটাও ছাড়েনি, বরং মধ্যরাতে জ্বরের তীব্রতাও বেড়ে গিয়েছে। আগুনের গায়ের ওপর পাতলা কম্বল জড়ানো ছিল। আগুন শীতে কাঁপছিল বলে মোম আরেকটা ভারী কম্বল এনে আগুনের গায়ের ওপর মেলে দিল। মোম এসি বন্ধ করে দিয়েছে। জাস্ট 3 পাখাওয়ালা ফ্যান চালানো। মোমের ভীষণ হাঁসফাঁস লাগছে, কারণ আগুন তাকে কম্বলের ভেতর টেনে নিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। আগুন জ্বরে মৃদু কেঁপে কেঁপে উঠছিল বলে মোম পেলব হাতে আলতো করে আগুনকে জড়িয়ে ধরেছিল। মিনিট কয়েক পরে আগুন তাকে কম্বলের ভেতর টেনে নেয়। মোম ভেবেছিল আগুন সজাগ, কিন্তু না, সে তো গভীর ঘুমে আচ্ছন্ন। তার চোখ দুটো বন্ধ। একে তো গরম, তার উপর আগুনের শরীরের উত্তাপে মোমের শরীর ঘেমে উঠেছে। মোমের অস্বস্তি হচ্ছে। আগুনকে সরিয়ে উঠতেও পারছে না। আগুনের মতো বলিষ্ঠবান পুরুষের শরীরের নিচে তার ছোট্ট শরীর চাপা পড়ে আছে। আর মোমের মতো চুনোপুঁটি মার্কা মেয়ের পক্ষে বলিষ্ঠ আগুনকে সরিয়ে ওঠা চারটিখানি কথা নয়। অগত্যা মোম হাল ছেড়ে
ওইভাবে আগুনের সাথে লেপ্টে শুয়ে আছে। আগুনের ভারী কি নিঃশ্বাস মোমের ঘাড়ে আসতে পড়ছে। উষ্ণ নিঃশ্বাসে মোমের শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে। মোম কিছুক্ষণ পরপর কপালে হাত দিয়ে চেক করছে, কিন্তু জ্বর তো কমছেই না। মোম এবার কেঁদে উঠল। মোমের কান্না আগুনের কর্ণগোচর হলো না। উঠে যে মাথায় জলপট্টি দিবে সেটাও সম্ভব না। এই কুমড়ো মার্কা লোকটা মোমকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। একটি নতুন দিন, নতুন ভোরের সূচনা। দিনটি শুরু হয় কারো জীবনে সুখের বার্তা বহন করে, আবার কারো জীবনে এই বিষাদময় যন্ত্রণা দিয়ে। এই সময় প্রকৃতির সবুজে ঘেরা গাছপালাগুলো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে। বাইরে দেখা যাচ্ছে রঙিন আকাশের আলোর ঝলকানি। খোলা আকাশের গুটি রয়ে ভোরের পাখি ছাড়া আর কিছুটি নেই। তারা ডেকে চলেছে কিচিরমিচির শব্দ করে, জানান দিচ্ছে ভোর হওয়ার আগাম বার্তা। আচ্ছা, ওরা কি বুঝতে পারছে পৃথিবীর বুকে কোনো এক মানুষের মনের গহীনে সূক্ষ্ম ব্যথা? টের পাচ্ছে কি ছোট কিশোরীর স্বামীর চিন্তায় অন্তরের ক্ষত? বুঝতে পারছে কি কারো স্তম্ভিতের রেশ? জানা নেই, জানার সম্ভাবনা। বিষণ্ণ মনে আগুনের মাথার কাছে বসে আছে মোম। বাটিতে পানি নিয়ে মসৃণ পাতলা কাপড় ভিজিয়ে মাথায় জলপট্টি দিচ্ছে। মোমের স্নিগ্ধ মুখশ্রীতে রয়েছে একরাশ অন্ধকার। থেমে থেমে নাক টানার শব্দ ভেসে আসছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে মেয়েটা। আগুন বিছানায় অবচেতন অবস্থায় শুয়ে আছে। সারা রাতের মধ্যে একবারও আগুনের জ্বর ছাড়েনি। অগত্যা মোম আগুনের কথার অমান্য করে বাধ্য হয়ে শাশুড়ির কাছে ফোন করে ভোর 5টার দিকে শাশুড়িকে অবগত করে আগুনের অসুস্থতার কথা। আগুনের অসুস্থতার কথা শুনতে পেয়ে মীরা অস্থির হয়ে পড়লেন। রাশেদকে বলতে তিনি দেরি না করে পরিচিত ডক্টরকে কল করে তাকে সাথে নিয়ে আগুনের ফ্ল্যাটে চলে আসেন। মীরা ময়ূনী রাশেদ আসতে পারলেও আয়মান আসতে পারেনি। আসবে কিভাবে? সে তো ঘুমিয়েই কুপকাত। দরজাই খুলছে না। কি খেয়ে ঘুমিয়েছে কে জানে। মীরা মোমকে শান্ত হতে বললেন। কান্না করতে নিষেধ করছেন, তবুও মেয়েটা কথা শুনছেই না। ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। মীরা হতাশ হয়ে আর কিছু বলেননি। ডক্টর আগুনকে দেখে কিছু ঔষধ দিয়ে সাথে প্রয়োজনীয় কিছু টেস্ট লিখে দেন। বলেছেন দুপুরের মধ্যে যদি জ্বর না ছাড়ে তাহলে সময় করে হসপিটালে গিয়ে টেস্টগুলো করিয়ে ভালো ডাক্তার দেখাতে। তারপর ডক্টর চলে গেলেন। ডাক্তারের কথা মতো মীরা দ্রুত খাবার তৈরি করে আনলেন। রাশেদের সহায়তায় আগুনকে উঠিয়ে পেছনে বালিশ রেখে খাটের সাথে হেলান দিয়ে বসায়। ধীরে সুস্থে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেন। মোমকে বলেছেন ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে নিতে। মেয়েটার মুখটা কেমন শুকিয়ে গিয়েছে। মোম ফ্রেশ হয়নি, কিছু খায়ওনি। আগুনের মাথার কাছে ঘাপটি মেরে বসে আছে। জানিয়েছে আগুনের জ্বর না ছাড়া পর্যন্ত কোথাও যাবে না। মীরা আর জোর করেনি। তখন থেকেই মোম আগুনের মাথার কাছে বসে আছে। সকাল 8টার সময় আগুনের জ্বর ছেড়েছে। সারা শরীর ঘেমে একাকার। আগুন আস্তে ধীরে চোখ খুলে তাকায়। আগুনের জ্বর ছেড়ে সে শুনে মীরা রাশেদ স্বস্তি নিঃশ্বাস ফেলেন। মোমের অধর করে দেখা মিলল কিঞ্চিত হাসির রেখা। মীরা রান্না করছেন, তাকে সাহায্য করছে ময়ূরী। মীরা মোমকে ডেকে বললেন, পারলে তোয়ালে ভিজিয়ে আগুনের শরীরটা মুছে দাও। মাথায় পানি ঢালতে পারলে আরো ভালো হতো, তবে আগুন পানি ঢালবে না। জ্বর হলে কখনো মাথায় পানি ঢালতে চায় না ছেলেটা। আর যদি না পারো তাহলে থাক, তুমি ছোট একটা বালতিতে পানি ভরে রাখো। আমি হাতের কাজটা শেষ করে আসছি, বাকিটা ময়ূরী সামলে নিতে পারবে। সমস্যা নেই মা, আমি পারবো। আচ্ছা, অসুবিধা হলে আমায় ডেকো। মোম চলে আসে বেডরুমে। বালতি নিয়ে পানি এনে তোয়ালে চুবিয়ে আগুনের নিকট আসে। আগুন তখন আতশোয়া হয়ে বসে বসে ফোন টিপছে। মোমকে বালতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকায়। মোম মিষ্টি হেসে বলল, মা বলেছেন আপনার শরীর মুছে দিতে, একটু সোজা হয়ে বসুন না। মোম বালতিতে চুবানো তোয়ালেটা মুছিয়ে পানি ছেড়ে আগুনের কাছাকাছি আসে। আগুন সোজা হয়ে বসল। বুকের মধ্যে দুহাত ভাঁজ করে গম্ভীর কণ্ঠে বলল, টি শার্টের উপরে শরীর মুছে দেবে? মোম বুঝতে না পেরে অবুঝ গলায় প্রশ্ন করল, জি। আগুন বিরক্ত হলো। রাশভারী কণ্ঠে বলল, টি শার্ট না খুলে কিভাবে শরীর মুছে দেবে? মোম থমথমে খেয়ে যায়। শুষ্ক ঢোক গিলে মিনমিন করে বলল, এখন কি এটা আমাকে খুলতে হবে? আপনি একটু কষ্ট করে খুলে নিন না। আগুন বাঁকা হাসল। গম্ভীর স্বরে বলল,
পারবো না, হাত পা ব্যথা করছে। মোমের খারাপ লাগলো। তখন আবেগের ঠেলায় শাশুড়ির কথায় রাজি হয়েছিল, কিন্তু এখন যে তার লজ্জা লাগছে। টি শার্ট খুলতে হবে সে কথা মাথাতেই ছিল না। এদিকে শাশুড়িকে বড় মুখ করে বলে এসেছে সে আগুনের শরীর মুছে দিবে। এখন কি হবে? মোম অসহায় গলায় বলল, হাতে কি খুব ব্যথা? হুম। একটু চেষ্টা করে দেখুন, ঠিক খুলতে পারবেন। আগুনের মেজাজ খারাপ হলো, দাঁতে দাঁত চেপে বলল, শরীর যেহেতু মুছে দিতে পারবেই না, তাহলে এসেছো কেন? আমি এখন সম্পূর্ণ সুস্থ। এবার যাও এখান থেকে, আমি নিজেকে সামলে নিতে পারবো। মোম আটকে উঠল, ভীতু নয়নে চেয়ে ছটফট গলায় বলল, এই অসুস্থ শরীর নিয়ে কলেজে কেন যাবেন? ডক্টর বলেছেন সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে বেড রেস্ট নিতে। আগুন মিটিমিটি হেসে ভাবলেশীন গলায় জবাব দিল, বাসায় রেস্টে থেকে কি করব? কেউ তো আর সঠিকভাবে আমার যত্ন আত্তিক করছে না, তার থেকে বরং আমি কলেজেই চলে যাই। আগুন বিছানা থেকে উঠতে নিলে মোম হাত ধরে আটকায়। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মোমের দিকে। মোম কিঞ্চিৎ রাগী গলায় বলল, আপনি কোথাও যেতে পারবেন না, আমি যেতে দিব না। কেন যেতে দিবে না? আমি যাবই। মোম গোমরা মুখে বলল, কোথাও যেতে হবে না আপনাকে, আমি আপনার কথা শুনবো। আগুনের চোখ দুটো চকচক করে উঠল, কণ্ঠ খাদে এনে প্রশ্ন করল, সত্যি? পরে আবার লজ্জা পেয়ে চলে যাবে না তো? দেখো, আমি কিন্তু তোমাকে জোর করছি না। না, যাবো না, দেখি এদিকে আসুন। আগুন ঠোঁট কামড়ে হাসে, একটু এগিয়ে বিছানার সাইডে আসে। মোম গাল ফুলিয়ে নিজের হাতে আগুনের টি শার্ট খুলে দেয়। তখনই চোখের সামনে ভেসে ওঠে আগুনের ঘন কালো লোমশযুক্ত বুক জমিন। এই বুকটা মোমের নারী সত্তার দুর্বলতার অন্যতম কারণ। ফর্সা গায়ে ঘন কালো লোমশ বুকটা যেন মোমকে উকি দিয়ে ডাকছে। মোম শুকনো চোখ গেল, মুহূর্তেই চোখ দুটো খিচে বন্ধ করে নেয়। মোমের অবস্থা দেখে আগুনের প্রচুর হাসি পাচ্ছে। মোমকে আরেকটু লজ্জা দেওয়ার জন্য হিস হিসিয়ে বলে উঠল, এ কি মোম, তুই চোখ বুঝে আছো কেন? চোখ খোলো, দেখো আমার বুকে কত ঘাম জমে আছে, ঠান্ডা লেগে যাবে তো। এই বুকটা তোমাকে ডাকছে, আই মিন ঘামগুলো মুছে দেওয়ার জন্য আর কি। আগুন মিথ্যে বলেছে। যদিও ঘাম দিয়ে জ্বর ছেড়েছে, তবে সেই ঘাম এখন শুকিয়ে গিয়েছে। এদিকে মোমের অবস্থা বেগতিক, লজ্জায় ভীষণ হাঁসফাঁস লাগছে। পিটপিট করে চোখ খুলে তাকায়। আগুন এবার শব্দ করে হেসে ওঠে। মোম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখে সেই হাসি। বিয়ের পরেই প্রথম আগুনকে এইভাবে হাসতে দেখল। মনে মনে মাশাআল্লাহ বলে বলতে ভুল করল না। আগুনের চোখের দিকে তাকিয়ে সরল গলায় বলল, আপনি সবসময় এভাবেই হাসবেন, আপনার হাসিটা খুব সুন্দর। তবে শুধু আমার সামনে এইভাবে হাসবেন, অন্য কোনো মেয়ের সামনে হাসা আপনার জন্য বারণ। সহসা আগুনের হাসিটা মুছে গেল। মৃদু ধমকে বলল, শুধু কথা বলেই যাবে নাকি আমার শরীর মুছে দেবে? আর কতক্ষণ এভাবে বসে থাকবো? মোমের হুঁশ ফিরল, চঞ্চল কণ্ঠে বলল, জি দিচ্ছি। তাড়াতাড়ি। মোম সুন্দর করে আগুনের গা মুছে দিচ্ছে। আগুন ইচ্ছে করে এক হাতে মোমের কোমর চেপে কাছে নিয়ে আসে, নিচের মাথাটা এলিয়ে দিল মোমের কাঁধে। মোম হকচকিয়ে যায়। আগুন রাশভারী গলায় বলল, শরীর ভীষণ দুর্বল লাগছে, বসে থাকতে কষ্ট হচ্ছে। মোম ঠোঁট কামড়ে ব্যস্ত কণ্ঠে বলে উঠল, এতক্ষণ তো দিব্যি বসেছিলেন, এখন হুট করে শরীর দুর্বল লাগছে? একটু আগেই তো বলছিলেন আপনি একাই সব পারবেন, কলেজেও যেতে চাচ্ছিলেন, তাহলে এখন কি হলো? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে শান্ত গলায় বলল, দুর্বল তো ছিলাম না, কিন্তু তুমি কাছে আসায় আবার দুর্বল হয়ে গিয়েছি, সেই জন্য তোমার সাপোর্ট নিচ্ছি। গা তো মোছা শেষ, এখন সরে বসুন, আমি একটু রান্নাঘরে যাব, দেখি মায়ের কোনো হেল্প লাগবে কিনা। সরা যাবে না, আর তোমাকেও কোথাও যেতে হবে না। রান্নাঘরের কাজ আমার মা একাই সামলে নিতে পারবে, তুমি শুধু আমার দিকে নজর দাও। মোম বোকার মতো আগুনকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে বলল, নজর দেয়া শেষ, এবার ছাড়ুন। কেঁপে উঠল আগুন। মোমের মসৃণ কোমরে মৃদু চাপ দিয়ে আর একটু নিজের সাথে লাগিয়ে নিল। চাপা স্বরে থমকে বলল, তুমি এতটাও ছোট নও মোম, তুমি সব কিছুই জানো, সব কিছুই বুঝতে পারো, শুধু লজ্জা আর কিছুটা ভয়ে আমার থেকে দূরে থাকো। মোম এখন আগুনের কোলের উপরই বসা। মোমের একটা হাত আগুনের ঘাড়ের ওপর, আরেকটা হাত কাঁধে। ফ্যানের বাতাসে মোমের মাথার কিছু
ছোট চুল কপালে লুটোপুটি খাচ্ছে। আগুন হাত বাড়িয়ে কপালে পড়ে থাকা অগোছালো চুলগুলো আলতো করে কানের পিঠে গুজে দেয়। মোম মাথা নিচু করে নিল। আগুন শীতল গলায় বলল, তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? আমার বাসায় না থাকলে তুমি আমার শার্ট বের করে গায়ে জড়িয়ে রাখো ঘন্টার পর ঘন্টা। ড্রেসিং টেবিল থেকে আমার পারফিউম নিয়ে পুরো রুম স্প্রে করো। তাই তো বলি আমার পারফিউম 1 সপ্তাহের বেশি টিকে না কেন। যেখানে 1 বোতল পারফিউম আমার 1 মাস চলে যায়, সেখানে তুমি আসার পর মাত্র 1 সপ্তাহ চলে। আপনি কি করে জানলেন? মোম চকিতে তাকালো, এদিক ওদিক নজর ফেরায়। মোমের গলা শুকিয়ে আসছে। শুষ্ক ঢঙ্কিরে কাপা গলায় বলল। আগুন থেকে ফিরতি জবাব এলো না। নিজের মতো করে শান্ত কণ্ঠে বলতে লাগলো, আমার সামান্য জ্বরে কেঁদে কেটে চোখ মুখের বেহাল দশা বানিয়ে ফেলেছ। সারা রাত 2 চোখের পাতা এক করনি। রাস্তাঘাটে কত শত দুর্ঘটনা ঘটে, সেজন্য আমি কলেজে চলে গেলে সারাক্ষণ আমাকে নিয়ে চিন্তা করো। বারবার ঘড়ির কাঁটার দিকে চেয়ে আমার অপেক্ষায় সময় গুনো। কলেজ থেকে ফিরতে দেরি হলে ছটফট করো। একদিন তো কেঁদে ফেলেছিলে, মনে আছে? তোমার কি মনে হয় এসব কিছুর কারণ আমি বুঝি না? মোম মাথা নিচু করে নিল। হাতে পায়ে নামলো চিরচেনা সেই কম্পন। আগুন এক হাত দিয়ে আলতো করে মোমের চোয়াল চেপে ধরল। শীতল গলায় বলল, উত্তর দাও। মোম কিছু বলল না, চুপ করেই রইল। আগুন পুনরায় একই ভঙ্গিতে বলে উঠল, আমি চাইলে আমাদের বিয়ের প্রথম রাতে তোমার উপর স্বামীর অধিকার খাটাতে পারতাম, জাহির করতে পারতাম নিজের পুরুষত্ব। তুমি চাইলেও আমাকে বাধা দিতে পারতে না। কেন খাটাইনি জানো? মোম পূর্ণ দৃষ্টিতে তাকায় আগুনের দিকে। আগুন মোমের নরম তুলতুলে গালে এক হাত রেখে মুচকি হেসে বলল, তোমার জন্য, তোমার কথা ভেবে। একে তো তুমি খুব ছোট, বাচ্চা একটা মেয়ে, তার উপর আমাদের পূর্ব পরিচিতি ছাড়া হুট করেই বিয়েটা হয়ে গিয়েছে। তুমি আমি দুজনকে ভালো করে চিনতাম না, জানতাম না। এমন একটা পরিস্থিতিতে আমি যদি তোমার সাথে ঘনিষ্ঠ হতাম, তুমি আমাকে সবচেয়ে নিকৃষ্ট একজন মানুষ বলে মনে করতে। কারণ তুমি তখন এসব কিছুর জন্য তৈরি থাকতে না, অথবা ছিলে না। তোমার চোখে থাকতো আমার জন্য তীব্র ঘৃণা। শারীরিকভাবে পেতে ভয়ানক যন্ত্রণা, আর মানসিকভাবে পুরোই ভেঙে পড়তে তুমি। আমি কখনো চাইনি তোমার মতো নিষ্পাপ একটি ফুল অকালে ঝরে যাক। সেজন্য আমি তোমাকে সময় দিয়েছি, প্রয়োজনে ভবিষ্যতেও দিব। 29 বছর জীবনে কখনো কোনো নারীর শরীরের প্রতি লোভ জন্মায়নি। আশা করি ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। আমি মনে করি পৃথিবীর সকল পুরুষের উচিত তাদের স্ত্রীর শরীর ছোঁয়ার আগে মন ছোঁয়া। আমি তোমার শরীর না, মন ছুঁতে চেয়েছি মোম। মোম মুক্ত দৃষ্টিতে তাকিয়ে আগুনের সকল কথা মনোযোগ সহকারে শুনল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ফট করে প্রশ্ন করল, আপনি আমায় ভালোবাসেন মাস্টারমশাই? আগুন ভ্রু কুচকে গমগমে গলায় বলল। হঠাৎ এই প্রশ্ন? মোম অধৈর্য সহিত জিজ্ঞেস করল, বলুন না। যদি বলি না? সহসা মোমের মুখটা অন্ধকারে ছেয়ে গেল। আগুনের না শব্দটিতে চঞ্চল কিশোরীর বুকের ভেতর মুচড়ে উঠল। ছলো ছলো চোখে চেয়ে কাপা গলায় বলল, আপনি সত্যি আমায় ভালোবাসেন না? তাহলে এত যত্ন কেন করেন, এত খেয়াল কেন রাখেন আমার? ভালোবাসা না থাকলে কেউ এমন করে বুঝি? আগুন ফুস করে নিঃশ্বাস ছেড়ে ভারী কি গলায় বলল, যদি বলি শুধু সম্পর্কের বেড়াজালে আবদ্ধ আছি বলে দায়বদ্ধতা থেকে এসব করি তো? মোম ঠোঁট উল্টে বলল, আমি বিশ্বাস করি না। কেন? কারণ আপনার এই সকল কাজের মধ্যে আমি ভালোবাসা খুঁজে পাই, তাই। ভালোবাসা কাকে বলে জানো? হুম। কাকে বলে? বলবো না। কেন? আমার ইচ্ছা। আমাকে ভালোবাসো? মোম সরল গলায় জবাব দিল, হ্যাঁ। কতটুকু? ভালোবাসার কোনো পরিমাপ হয় না মাস্টারমশাই। ভালোবাসা অনুভব করার একটা বিষয়, আর আমি আপনার ভালোবাসা অনুভব করতে পারি। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, আজ থেকে তোমার টিভি দেখা নিষেধ। মোম অবাক হয়ে জানতে চাইল, কেন? কার্টুনের পাশাপাশি এখন মুভিও দেখো, সেখান থেকে এসব বড় বড় কথা শিখেছো, রাইট? মোম ঠোঁট উল্টে বলল, মোটেই না, আমি এগুলো আরো আগে থেকেই জানি। কিভাবে? মোম মাথা চুলকে মিনমিন করে বলল, আসলে বান্ধবীদের কাছ থেকে জেনেছি। আগুন ঠোঁট দুটো গোল করে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। মোম সন্ধি কণ্ঠে বলল, বললেন না তো। আপনি কিভাবে জানেন আমি শার্ট পারফিউম দিয়ে ওইসব করতাম? আগুন মোমের মতো একই ভঙ্গিতে বলে উঠল, বলবো না। মোম ভ্রু কুচকে ফেলল, বলল, কেন?
আমার ইচ্ছে। এমন কেন করছেন বলুন না। আগুন মোমের নাক টেনে বলল, সিক্রেট, সো বলা যাবে না। অমনি মোম গাল ফুলালো। আগুন থেকে সরে আসতে চাইল, কিন্তু পারল না। আগুন তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আগুনের ঠোঁটে মিটিমিটি হাসি। মোম ছোটার জন্য ছটফট করছে। আগুন তবুও ছাড়ল না। মৃদু থমকে বলল, চিংড়ি মাছের মতো এত লাফাচ্ছ কেন? শান্ত হয়ে কিছুক্ষণ বুকে থাকো তো। দেখেছো বউয়ের সান্নিধ্য পেয়ে কত দ্রুত সুস্থ হয়ে গিয়েছে। তাহলে একবার ভাবো, তুমি সারাক্ষণ আমার কাছাকাছি থাকলে কোনো অসুস্থতায় আমাকে ছুঁতে পারবে না, আর তোমাকেও সখিনার মার মতো কান্না করতে হবে না। মোম চোখ পাকিয়ে তাকালো। এই সকিনা কে? আগুন ফিচেল হেসে বলল, বলবো? লজ্জা পাবে না তো? বলুন। আগুন মোমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার হবু বাবুর আম্মু। মোমের কান গরম হয়ে গেল। লজ্জা রাঙা মুখটায় ছড়িয়েছে রক্তিমাভা। আগুনের উষ্ণ নিঃশ্বাস মোমের ঘাড়ে আষ্টে পড়ছে। কথা বলার দরুন আগুনের উত্তপ্ত উষ্ণ ঠোঁটের মোমের কানের লতি স্পর্শ করছে। মোম মৃদু কেঁপে উঠে পেলব একটা হাত খামচে ধরেছে আগুনের কাঁধ। খাড়ি গায়ে থাকায় আগুন কিঞ্চিত ব্যথা পেল। মোমের চোখ দুটো বন্ধ। আগুন ভ্রুকুচকে নিচের কাঁধের দিকে তাকায়। হাতটা নামিয়ে চোখের সামনে ধরল। অমনি লালাটে পড়ল প্রগাঢ় ভাঁজ। চুয়ার শক্ত করে দাঁতের দাঁত চেপে ধমকে বলল, আজকের মধ্যে যেন হাতের নখগুলো চামড়া সমান দেখি। এই নখ আমার ভবিষ্যতের বাধা। মোম পিট পিট করে চোখ খুলে বলল, এই নখগুলো আপনাকে কি করেছে? এখন বেশি কিছু করেনি, তবে পরবর্তীতে করবে। কি করবে? আগুনের মেজাজ খারাপ হলো। মোমকে নিজের থেকে সরিয়ে দিল। মোম হতভম্ব হয়ে গেল। ফুঁসে উঠে নিজে থেকে একদম আগুনের কাছে ঘেঁষে বসল। আগুনের এক বাহু আঁকড়ে ধরে কটমট করে বলল, কি করেছি আমি? এমন কেন করছেন? কিছু করনি, দূরে থাকো, নয়তো আমি কিছু করে ফেলবো। সূর্যের প্রখর উত্তাপ ঠাঁই পেয়েছে ধরনের বুকে। আকাশে ভেসে বেড়াচ্ছে শুভ্র রাঙা সাদা মেঘ, যা দেখতে চমৎকার লাগছে। দূর আকাশে নজরে আসছে বেশ কিছু গাংচিল। তারা আপন মনে নিচ্ছন্দে ডালা মেনে উঠছে। আগুনের কাছেও মোমের শুভ্র রাঙা নিষ্পাপ মুখশ্রী দেখতে বেশ লাগছে। এর বাচ্চা বউকে দেখলে আগুনের মন মস্তিষ্ক কন্ট্রোলে থাকে না। ইচ্ছে করে বলিষ্ঠ বুকের নিচে ছোট্ট নরম তুলতুলে শরীরটা পিষে ফেলতে, ভালোবাসার জাতা করে মুড়িয়ে রাখতে। মোমের মুখটা আগুনের মুখের কাছাকাছি। দুজনের উষ্ণ নিঃশ্বাস আশ্রে পড়ছে একে অপরের মুখে। মোম কিঞ্চিত রাগী চেহারা নিয়ে আগুনের দিকে চেয়ে, কিন্তু আগুনের বেহায়া চোখ দুটির নজর মোমের গোলাপি রাঙা পাতলা কোমল অস্ত্রে। মোম তেজি স্বরে বলে উঠল, কেন? কি সমস্যা? আমি আপনার কাছে ঘেঁষে বসলে আপনার গায়ে কি ফোসকা পড়ে যাবে? আমি সরবো না আপনার থেকে। আমার যেভাবে ইচ্ছে আমি সেভাবেই বসে থাকবো। দরকার হলে সারা জীবন এভাবেই বসে থাকবো। তাতে আপনার কি করবেন আপনি? আগুন তর্জনী দ্বারা মোমের ঠোঁট স্পর্শ করে চুপ করতে বলে। শুকনো ঢোক গিলে নেশাক্ত গলায় বলে, এখনো সময় আছে মোম, চলে যাও। তখন না রান্নাঘরে যেতে যাচ্ছিলে, সেখানেই যাও। তবু এখন আমার সামনে থেকো না, চলে যাও, নয়তো পস্তাতে হবে তোমাকে। মোম ভাবলেশীন গলায় বলল, যাব না। ঠিক আছে, তাহলে এখন আমাকে সামলাও। মোম কিছু বুঝে ওঠার আগে আগুন তার গরম উষ্ণ ঠোঁটজোড়া মোমের শুষ্ক নরম ঠোঁটজোড়ায় ডুবিয়ে দিল। আকস্মিক ঘটনায় মোম হক চুকিয়ে যায়। চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। উন্মত্তয় সারা শরীর ঝংকার দিয়ে উঠল। মোম সরে আসতে চাইল, অমনি বাধা পড়ল আগুনের বলিষ্ঠ হাতের বেড়ে জারে। মোম দুহাতে খামচে ধরল আগুনের উন্মুক্ত পিঠ। নেত্রযুগল খিচে বন্ধ করে নিল। আগুনের একটি হাত মোমের মসৃণ কোমরে, অপর হাত ঘাড়ে। বেসামাল আগুন মোমের ওষ্ঠে নিজের আধিপত্য বিস্তার করতে ব্যস্ত। মোমের নিঃশ্বাস আটকে আসার উপক্রম। আগুনের লাগামহীন ওষ্ঠ চুম্বনে টালমাটাল অবস্থা তার। চুম্বকের মতো টেনে ধরে রেখেছে তার ঠোঁট জোড়া। আগুনের কোনো হুঁশ নেই। দিন দুনিয়া ভুলে বসে আছে সে। ভুলে গিয়েছে তার মতো তাগড়া যুবকের পুরুষারই প্রথম চুম্বন আজও তার পিচ্ছি বউ সহ্য করতে পারবে কিনা। তার তো এখন এই পিচ্ছি বউর কোমল ঠোঁটে নেশা জেগেছে। সময় যত বাড়ছে আগুনের চুম্বন ক্রিয়াও ততই গাঢ়ত্বে পরিণত হচ্ছে। মোম নিঃশ্বাস নিতে না পেরে ছটফট করতে শুরু করল।
আগুনের উন্মুক্ত পিঠে খামচে ধরা পেলব হাত দুটিও দৃঢ় হলো। মোমের ছটফটানি আর উন্মুক্ত পিঠের ওপর খামচে ধরা হাতের চাপ প্রগাঢ় হতেই আগুনের হুঁশ ফিরল। দুরন্ত মোমের ঠোঁট জোড়া ছেড়ে দিল। আগুন লম্বা শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। ছাড়া পেতেই মোম আগুনের বুকে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। পেলব এক হাত বাড়িয়ে আগুনের বুকে আলতো চাপড় মারল। আগুন ঠোঁট কামড়ে হাসে। মোম ক্ষীণ স্বরে বলে উঠল, অসভ্য লোক, কথা বলবো না আমি আপনার সাথে। দেখি আমার দিকে তাকাও। আগুন মোমের মাথাটা ধরে উঁচু করতে চাইল, কিন্তু পারল না। মোম মাথাটা আরো নিগুড়ভাবে আগুনের বুকের ভেতর ঢুকিয়ে রাখল। লজ্জা লাগছে তার। এখন আগুনের চোখে চোখ রাখা মোমের পক্ষে সম্ভব না। লজ্জায় ছোট্ট শরীরটা কেমন নেতিয়ে পড়েছে। আগুন মিটমিট হেসে দু হাতে মোমকে বুকে আগলে নিল, মিশিয়ে নিল বক্ষ পিঞ্জরে বউয়ের ক্ষুদ্র শরীর। মোমের কানের পিঠে আলতো চুমু খেয়ে ফিস ফিস করে বলল, তোমার লজ্জা রাঙা মুখটা দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু তুমি সেটা হতে দিচ্ছ না। বুকের মধ্যে ঘাপটি মেরে মুখ লুকিয়ে বসে আছো। এটা কি ঠিক বলো? এখন না হোক, একটু পর তো মুখ উঠাতেই হবে। তখন কি করবে শুনি? মোমের লজ্জায় হাঁসফাঁস লাগছে, কিছু বলছে না। আগুন পুনরায় বলল, যখন তোমার কষ্ট হবে, খুব বেশি লজ্জা লাগবে, তখন আশ্রয় হিসেবে আমার বুকটা বেছে নিও। এই বুকটা তোমার জন্য পার্মানেন্ট, সাথে আমিটাও। নির্দ্বিধায় এই বুকে তোমার সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লজ্জা, খুশি জমা রাখতে পারো। তুমি সবচেয়ে চমৎকার, সুন্দর, সংবেদনশীল এবং আশ্চর্য এক নারী। সেই নারী, যেই নারী এর আগে বদমেজাজি আগুন শিকদারকে ঘায়েল করেছে, ভালোবাসা নামক বিষের বান মেরেছে। তুমি আমার সব। বুঝতে পারছো কি আমার বুকের ধকধক? মোম কোনো প্রতিক্রিয়া দেখালো না, আগের মতোই নিশ্চুপ থাকলো। ঠোঁট চেপে ঘন পাপড়িযুক্ত নয়নজোড়া খিচে বন্ধ করে আগুনের উন্মুক্ত বুকের সঙ্গে মিশে রইল। দুপুরে খাওয়ার সময় আয়মান আসলো আগুনের ফ্ল্যাটে। ঘুম থেকে উঠে সেলিনার থেকে ভাইয়ের অসুস্থতার খবর শুনে আসতে চেয়েছিল, তবে ইম্পর্টেন্ট ক্লাস থাকায় আসতে পারেনি। তাছাড়া ময়ূরীকে ফোন করে আগুনের বডি কন্ডিশনের কথা জিজ্ঞেস করলে সে বলেছে এখন আগুনের গায়ে জ্বর নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ভার্সিটিতে চলে যায় যে। আগুনের পিছে যতই লাগুক, সত্যি এটাই যে আয়মান তার বড় ভাইকে ভীষণ ভালোবাসে এবং সম্মান করে। ভার্সিটি শেষে আর বাড়ি যায়নি, সেখান থেকে সোজা আগুনের ফ্ল্যাটে চলে এসেছে। গোসল করে আজকে মোম শাড়ি পরেছে। মূলত মিনা তাকে বলেছেন শাড়ি পরতে, যেহেতু এতদিন পর শাশুড়ি এখানে এসেছেন। শাড়ি পরতে বায়না করলেন, না পরলে ব্যাপারটা খারাপ দেখায়। তাছাড়া মোমের এখন শাড়ি পরতে কোনো অসুবিধা হয় না, নিজে নিজেই পরতে পারে। সেজন্য 3 পিস না পরে শাড়ি পরল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাঁটু সমান লম্বা সিল্কি চুলগুলো তোয়ালি দিয়ে আলতো করে মুছে নিচ্ছে। শাড়ির ফাঁক গলিয়ে মোমের ফর্সা পেট দেখা যাচ্ছে। তার দরজায় দাঁড়িয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আগুনের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। কয়েক কদম এগিয়ে এসে পেছন থেকে মোমকে জড়িয়ে ধরল, মুখ ডুবিয়ে দিল মোমের ভেজা খোলা ঘন কালো লম্বা চুলে। নিঃশ্বাসের সাথে টেনে নিল মোমের চুলে থাকা সুঘ্রাণ। আগুনের হুট করে জড়িয়ে ধরায় মোমের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। কেঁপে ওঠে মোমের ছোট্ট সত্তা। আগুনের বলিষ্ঠ দুটি হাত মোমের পেটের উপর রাখা। মোম আগুনের হাতের ওপর নিজের এক হাত রেখে সম্মুখের আগায় আগুনের মুখশ্রী দেখে মৃদু চেঁচিয়ে বলে উঠল, কি করছেনটা কি? আপনি কি লজ্জা বলতে কিছু নেই? দরজা খোলা, কেউ চলে আসবে, ছাড়ুন। আগুন মোমের ঘাড়ে থুতনি রেখে আয়নায় মোমের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, কেউ আসবে না, তুমি অযথা টেনশন করছো। এই ছোট্ট মাথায় এত টেনশন নেওয়া ঠিক না। বলেছে আপনাকে এক্ষুনি ময়ূরী আপু অথবা মা এসে বলবেন খেতে যেতে। আগুন পুনরায় কিছু বলতেই উদ্যত হতেই পেছন থেকে কারো ভরাট স্বর ভেসে আসে, রোম্যান্স করবে ভালো কথা, কিন্তু দরজাটা বন্ধ করে রোম্যান্স করতে কী সমস্যা? তোমাদের বোঝা উচিত বাড়িতে আমার মতো নিষ্পাপ একটা বাচ্চা আছে। এভাবে নিষ্পাপ একটা বাচ্চাকে কষ্ট দিতে তোমাদের বিবেকে বাঁধলো না? এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? এখন এই নিষ্পাপ বাচ্চাটা যে তার হবু বউকে খুব মিস করছে, তার কি হবে? আগুন তুরন্ত মোমকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় দরজার দিকে। আয়মান দরজার সাথে ঠেস দিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। আগুন গম্ভীর কণ্ঠে বলল, কি চাই? আয়মান ঠোঁট উল্টে বলল, তোমাদের থেকে কিচ্ছু চাই না, আর যেটা চাই সেটা বললেও এখন তুমি দিতে পারবে না, তাই না বলাই ভালো। মা তোমাদেরকে খেতে ডাকছে,
খাওয়ার ইচ্ছে হলে আসো, ইচ্ছে না হলে রোম্যান্স কন্টিনিউ করো। অবশ্য রোম্যান্স করলে আর খিদে পায় না। যাই হোক, আমি কিন্তু কিছু দেখিনি। আগুন চোখ রাঙিয়ে তাকায়। আয়মান পাত্তা দিল না। শীষ বাজাতে বাজাতে রুম ত্যাগ করলো। আয়মান যেতেই মোম আগুনের নিকট তেড়ে আসে। ঝাঁঝাটা গলায় কাঁদো কাঁদো মুখ করে বলল, বলেছিলাম কেউ চলে আসবে, আমার কথা শুনলেন না, এখন হলো তো। ভ্রু কুচকে চড়া গলায় বলল, কি হলো? মোমের মুখ হা হয়ে যায়। অবাক হয়ে জানতে চাইল, কি হলো মানে? আয়মান ভাইয়া তখন আমাদের একসাথে দেখে ফেলেছিল। আমি জানি তিনি মিথ্যে বলেছেন যে কিছু দেখেননি। এখন ওনার সামনে কি করে যাব আমি? মোমের কথায় আগুনের কোনো ভ্রুক্ষেপ নেই। ভাবলে শিন গলায় বলল, সো হোয়াট, দেখলে দেখেছে, তাতে কি, বক বক না করে খেতে চলো। বলে আগুন ডাইনিং টেবিলের রুমের দিকে প্রস্থান করলো। এদিকে মোমের ভীষণ কান্না পাচ্ছে। ছি, আয়মান ভাইয়া কি ভাবছেন? নিশ্চয় মোমকে নির্লজ্জ ভাবছে। কিন্তু মোমের তো লজ্জা আছে। লজ্জা তো নেই এই কুমড়ো মার্কা লোকটার। মোম এখন কি করবে? কিভাবে যাবে সবার সামনে? আয়মান ভাইয়া কাউকে বলে দিবে না তো? কাউকে না বললেও তার সামনে মোম কিভাবে যাবে? লজ্জা লাগছে তার। ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে মোমো চলল আগুনের পিছু পিছু। লাঞ্চ করে রাশেদ, আয়মান কিছুক্ষণ রেস্ট নিয়ে তারা বাড়ি চলে গেল। আগুনের ফ্ল্যাটে থেকে গেল মিনা, ময়ূরী আর আদরের বড় ছেলে অসুস্থ বলে মিনা চলে যাবেন এমনটা কি হয়? ছেলে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি বাড়ি ফিরবেন না। মিনা থেকে গেলেও ময়ূরী চলে যেতে চেয়েছিল। আগুন ময়ূরীকে যেতে নিষেধ করেছে। কালকে একটা বিশেষ দিন। আগুন এক হাতে সব কিছু সামলাতে পারবে না। সেজন্য ময়ূরীকে বলেছে সে যেন থেকে যায়। ময়ূরী ভাইয়ের কথা মেনে নিয়েছে। তাছাড়া আগামী 2 দিন তার কলেজ বন্ধ, তবে প্রাইভেট আছে, এতেও কোনো সমস্যা নেই। প্রাইভেটের পড়াটা না হয় ক্লাসমেটের থেকে জেনে নিবে। অগত্যা ময়ূরী নিজের ক্লাসমেটকে ফোন করে বলে রেখেছে স্যার যা পড়া দেবেন ওকে যেন হোয়াটসঅ্যাপে সেটা জানিয়ে দেয়। খাবার খেয়ে আগুন মোমকে নিয়ে রুমে চলে আসে। মোম কিছু কাপড় ভাঁজ করে ওয়ার্ড্রবে রাখছে। আগুন বারান্দায় দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। কথা বলা শেষ করে রুমে এসে দেখলো মোম বাচ্চাদের মতো গাল ফুলিয়ে গালে এক হাত দিয়ে বসে আছে। ভ্রু কুচকে মোমের সম্মুখে এসে দাঁড়ায়। গমগমে গলায় আগুন বলল, তোমার মুখটা কি সবসময় বাংলার পেঁচা হয়েই থাকে? আশ্চর্য, এখন আবার কি হলো? গত রাত্রে তো ঠিক মতো ঘুমাতে পারোনি, এখন একটু ঘুমাতে পারো না? মোম ঠোঁট উল্টে বলল, আমি আপনার সাথে এই রুমে থাকবো না, চলে যাব আমি। আগুন হাতে থাকা মোবাইলটা ড্রেসিং টেবিলের ওপর রেখে বিছানায় এসে নিজের জায়গায় শটান হয়ে শুয়ে পড়ল। শরীরটা কেমন হালকা গরম গরম লাগছে। আবার জ্বর চলে আসবে নাকি কে জানে। মাথার 2 পাশের ধরনীর শিরাগুলো কেমন লাফাচ্ছে। ভাবলে শিন কণ্ঠে বলে উঠল, যেখানে খুশি যেতে পারো, শুধু বাসার বাইরে যাওয়া যাবে না।